প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছি এবং সুস্থ আছি। আমি বিগত ক্লাসে তোমাদেরকে মাইটোসিস পর্যায়ের ক্ষেত্রে আমি দুটি পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। একটি ছিল প্রোফেজ আর একটি ছিল প্রোমেটাফেজ। খেয়াল করে দেখো, আমি প্রোফেজ এবং প্রোমেটাফেজ এই দুইটা পর্যায় শুরুতে বলেছি। পর্যায়কে আমি কোন ধাপের অন্তর্ভুক্ত করেছিলাম? কেরিওকাইনেসিস। অর্থাৎ কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে আজকে নিউক্লিয়াসের বিভাজনটা শেষ করে ফেলি। নিউক্লিয়াস বিভাজনের শেষ পর্যন্ত কি হয় দেখো, শেষ পর্যন্ত এসে আমাদের টেলোফেজ মানে কি দেখো, শুরুতেই ছিল প্রোফেজ, এরপর ছিল টেলোফেজ মানে হচ্ছে একটি কোষ। আমরা কিন্তু মূলত একটি কোষ থেকে আর শেষ পর্যন্ত দুটি কোষে বিভক্ত করেছি। তাহলে আজকে আমি পড়ব প্রথম ধাপ না, আমরা তো প্রথম ধাপ পড়ে এসেছিলাম প্রোফেজ প্রোমেটাফেজ। আজকে কিন্তু পড়ব মেটাফেজ। মেটা মানে হচ্ছে মধ্যম, তার মানে হচ্ছে যে পর্যায়ের মধ্যে ক্রোমোজোমগুলো সবগুলো একটি লাইন আপ বরাবর অর্থাৎ মাঝখান বরাবর আসে। এই পর্যায়ের আরেকটি নাম কি দিলাম আমি? মেটাফেজ। তাহলে সবাই একটু ডক্টর আবুল হাসান স্যারের বইয়ে দেখো, মেটাফেজ অর্থাৎ মধ্যম পর্যায় মানে হচ্ছে গ্রিক হচ্ছে মেটা এবং ফেজ। এ পর্যায়ে প্রথমে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী স্থান বিষুবীয় অথবা কি অঞ্চল বলা হয়? নিরক্ষীয় অঞ্চল। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়ার আরেকটা নাম মেটাকাইনেসিস। অনেকগুলো শব্দ পাচ্ছি কিন্তু, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এখন আরেকটি শব্দ পেলাম মেটাকাইনেসিস। এরপর আসি, তাহলে মেটাকাইনেসিস মানে কি? আবার বলছি, কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে আমি কি বলবো? মেটাকাইনেসিস। এই পর্যায়ে ক্রোমোজোমগুলি সবচেয়ে বেশি খাটো, মোটা এবং স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে বলা হচ্ছে কনডেনসেশন। প্লিজ একটু দাঁত দাও, যেহেতু আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক একটু আমরা খুবই কম পড়ি, যেটা সত্যি কথা। আমরা কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলক একদম পড়ার মধ্যে থাকি না। এখানে আমরা কিন্তু মেন বই থেকে কিন্তু দিই। কনডেনসেশন মানে কি? আবার বলছি, ক্রোমোজোমের একটি পর্যায়ে ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে বলা হচ্ছে কনডেনসেশন। একটি অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়ায় এটি হয়ে থাকে, তাই একে বলা হচ্ছে সুপার কয়েলিং। তাহলে আমি আরেকটু বলি, ক্রোমোজোম যেহেতু সবচেয়ে বেশি মোটা, দেখো আমি একটু বিশ্লেষণ করে দেখাই। ক্রোমোজোম ইন্টারফেজ দশায় কি অবস্থায় ছিল? নিউক্লিওলাস ছিল এবং তুলনামূলকভাবে এভাবে সূত্রাকার গঠন ছিল, এবং এ পর্যায়ে নাম কি দিয়েছিলাম? ক্রোমাটিন। এরপর ক্রোমাটিনগুলো যখন পানি বিয়োজনের মাধ্যমে তুলনামূলকভাবে অনেক মোটা হয়, তখন সেন্ট্রোমিয়ার চলে আসে, মাঝখান বরাবর সেন্ট্রোমিয়ার চলে আসে, এবং এই পর্যায়ে এই অংশটার নাম কি ছিল? ক্রোমাটিড। আবার বলছে দেখো, এদিক থেকে এদিকটি বাহু, এদিক থেকে একটি বাহু। এ পর্যায়ের নাম কি ছিল? ক্রোমাটিড। এবং সবার শেষে যে গঠনটা তৈরি হয়, এটার নামই হচ্ছে ক্রোমোজোম। তাহলে একটি মাত্র উপাদান, কিন্তু বিভিন্ন পর্যায়ে এদের বিভিন্ন বিভক্তিকরণ দেখা যায়। তাহলে মেটাকাইনেসিস পর্যায়কে আমি বলবো সবচেয়ে খাটো এবং মোটা দেখা যায়, এবং মাইক্রোস্কোপের মধ্যে সবচেয়ে বেশি সুস্পষ্টভাবে দেখা যায়। এই পর্যায়ের নামে হচ্ছে কি? মেটাকাইনেসিস। এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলি খুবই বেশি পাকানো অবস্থায়, আমি বাংলা শব্দ ইউজ করলাম পাকানো অথবা সুপার কয়েলিং অবস্থায় বিন্যস্ত থাকে। এরপর আসি, এ পর্যায়ে কোষে ক্রোমোজোমের সংখ্যা, আকার ও আকৃতি কি করা যায়? নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিওলাস, আমরা কিন্তু প্রোফেজ এবং প্রোমেটাফেজ পর্যায়ে দুইটা উপাদান যারা শেষ পর্যন্ত কি করছিল? নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল। এ পর্যায়ে এসে নিউক্লিয়ার এনভেলাপ অর্থাৎ নিউক্লিয়ার পর্দা এবং সবার শেষে কি ছিল? নিউক্লিওলাস। এরা শেষ পর্যন্ত কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়।
এরপর দেখো মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য কি সৃষ্টি করে, দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। অনেক কিছু পড়ে ফেললাম। কি পড়লাম? মেটাফেজ দশা। এরপর আসো এনাফেজ। আমরা অ্যানাটমি শব্দটা জানি। অ্যানাটমি মানে হচ্ছে কোনো একটা উপাদানকে ব্যবচ্ছেদ করা অথবা খণ্ড বিখণ্ড করা। এক্ষেত্রে আমি অ্যানাফেজ পর্যায়টা পড়বো। দেখো গতি পর্যায়। এ পর্যায়ে দেখো সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যায়? অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এ পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। সেন্ট্রোমিয়ারের পূর্ব বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারই হচ্ছে অগ্রগামী এবং বাহুদ্বয় হচ্ছে অনুগামী। ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ের দুঃখিত সমাপ্তি ঘটে। তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে। শুরুতে আমি আরেকটু আগের ধাপ নিয়ে আলোচনা করি। এখানে ছবিতে যেটা এঁকে রেখেছিলাম এটি হচ্ছে মেরু পর্যায়। এরপর কি ছিল? আমরা কিন্তু আগে পড়েছিলাম স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবারের আরেকটা নাম কি দিয়েছি? ট্রাকশন ফাইবার। এরপর আসি আমি, এই অংশটার নাম ছিল স্পিন্ডল যন্ত্র। ট্রাকশন ফাইবার স্পিন্ডল যন্ত্রের মধ্যে তফাৎ কি? ট্রাকশন ফাইবার মানে হচ্ছে পরস্পর কি করছে? আকর্ষণ করছে। আর স্পিন্ডল যন্ত্র মানে হচ্ছে প্রোটিন তৈরি এক ধরনের সূত্রাকার গঠন। এরপর হচ্ছে দেখো বিষুবীয় অঞ্চল। আমি এখানে অনেকগুলি অঞ্চল বিভক্ত করেছি। এর মধ্যে একটি ছিল মেরু অঞ্চল, এই অংশটি ছিল মেরু অঞ্চল এবং মাঝখান বরাবর গঠনটির নাম ছিল বিষুবীয় অঞ্চল। এবং এই যে বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার ব্যতীত সেন্ট্রোমিয়ারের সাথে যে ক্রোমাটিডগুলো পরস্পর যুক্ত আছে এদের আরেকটি নাম আমি কি দিয়েছি? ক্রোমোজোম। তাহলে এই পর্যায়টি ছিল মূলত মেটাফেজ পর্যায়। আমি কিন্তু এরপর আসলাম এনাফেজ। এনাফেজ পর্যায়ে আসো এই যে ক্রোমাটিড অথবা যে ক্রোমাটিডগুলো আছে এই ক্রোমাটিডগুলো ঠিক মাঝখান বরাবর ভেঙে যাচ্ছে। মাঝখান বরাবর ভেঙে যাওয়ার পর ট্রাকশন ফাইবার এদেরকে পরস্পর মেরুমুখী কি করে? আকর্ষণ করে। তাহলে এই যে আমি এটাকে বিভক্ত করলাম, এই বিভক্ত করার পর দেখে আমি কি অবস্থার মধ্যে দাঁড়ায়? বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার অগ্রগামী। এই যে এই সেন্ট্রোমিয়ার কিন্তু আগে আগে যাবে। বুঝে গেছে? তাহলে আমি একটু ট্রাকশন ফাইবারটাও এঁকে দেখাচ্ছি। এরা হচ্ছে ট্রাকশন ফাইবার। এখানে কি দেখাচ্ছে দেখো, সেন্ট্রোমিয়ার হচ্ছে আগে আগে যাচ্ছে এবং মেরুগুলো হচ্ছে পেছন পেছন যাচ্ছে। ঠিক আছে? এবং আবার যে আরেকটা বিভক্তকরণ, এই বিভক্তকরণটা ঘুরে যায়। ঘুরে গিয়ে কি হচ্ছে? সেন্ট্রোমিয়ার আগে আগে যায় এবং এই দুটি বাহু পেছন পেছন আসে। এবং এই যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহু অনুগামী, এটার উপর ভিত্তি করে আমি কিন্তু চারটা অংশ বিভক্ত করব। দেখি, সেন্ট্রোমিয়ার যদি ঠিক মাঝখান বরাবর থাকে এবং এদের দুই পাশে যদি দুটি বাহু থাকে, দেখতে ইংরেজি অক্ষর ভি এর মতো বড় হয়। তাহলে ভি অক্ষরের উপর ভিত্তি করে আমি কি নাম দিলাম? মেটাসেন্ট্রিক। এরপর আসি, যদি একটি বাহু এইভাবে আরেকটি বাহু এভাবে এবং মাঝখানে সেন্ট্রোমিয়ার, তখন এটাকে মনে হচ্ছে দেখো এল এর মতো, ইংরেজি এল এর মতো, তখন এটার নাম আমি কি দিলাম? সাব মেটাসেন্ট্রিক। এরপর আসি, আমি একটি বাহু এখানে মাঝখানে, এই বাহুটি আবার এই অংশটি, তখন এটিকে দেখতে আমার যে এর মতো মনে হয়, তখন আমি কি দিলাম? অ্যাক্রোসেন্ট্রিক। দুইটি বাহু পরস্পর যুক্ত এবং সেন্ট্রোমিয়ার মাঝখানে দেখতে ইংরেজি আই এর মতো মনে হয়, অর্থাৎ ইংরেজি আই এর মতো মনে হয়, তখন এটার নাম দিলাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক।
তাহলে এগুলো আমরা একটু বুঝে বুঝে করে ফেলব। এখন আসি সবার শেষ ধাপ। সবার শেষ ধাপ আমি কোন পর্যায়টি নিয়েছি দেখো, সবার শেষ ধাপে আমি নিয়েছি টেলোফেজ। টেলোফেজ এখানে যা যা হওয়ার হয়ে গেছে, অর্থাৎ এদের বিভক্তিকরণ, এই যে ক্রোমোজোমগুলো বিভক্তিকরণের মাধ্যমে পরস্পর মেরুতে চলে গেল। তাহলে এখন আসি টেলোফেজের মধ্যে কি কি পর্যায় আসে। কোষ বিভাজনের এ পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ দুটি বিপরীত মেরুতে স্থির অবস্থান করে এবং ক্রোমোজোমগুলোতে আবার জল যোজন অর্থাৎ প্রোফেজ দশায় ছিল ডিহাইড্রেশন, অর্থাৎ পানি বের হয়ে যাবে। এ পর্যায়ে এসে ধীরে ধীরে টেলোফেজ পর্যায়ে কি হচ্ছে, পানি সংযোজন ঘটে। এরপর দেখো ফলে এরা ক্রমান্বয়ে কি হচ্ছে, যখনই জল সংযোজন ঘটে ক্রোমোজোমগুলো তুলনামূলকভাবে এরা যে সুপার কয়েলি অথবা কুণ্ডলি পাকানো ছিল, এরা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, নিজের কুণ্ডলি পাকানোটা থেকে বের হয়ে তুলনামূলকভাবে অনেক পাতলা এবং হালকা একটি আবির্ভাব ঘটে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং স্পষ্ট হতে থাকে। এ পর্যায়ে শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোমগুলোর চারিদিকে নিউক্লিয়ার এনভেলাপ এবং স্যাট ক্রোমোজোমের গৌণপুঞ্জরে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। স্যাট ক্রোমোজোম। তাহলে আমি এখন আরেকটি আসি, এই যে নিউক্লিউলাসের সাথে যে ক্রোমোজোমটি যুক্ত থাকে, এই ক্রোমোজোমের আরেকটি নাম হচ্ছে স্যাট ক্রোমোজোম। অর্থাৎ নিউক্লিউলাসের আবির্ভাব ঘটে এবং গৌণ কুঞ্জনের মাধ্যমে এক ধরনের পুনরাবির্ভাব ঘটে। ফলে দুমেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আজকে আরো তিনটি ধাপ অথবা আরো তিনটি পর্যায়, যে তিনটি পর্যায়ে আমি কোথায় পড়েছিলাম, ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে আমি এরপর তিনটি ধাপ পড়েছিলাম, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। তাহলে আমি আবার আরেকটু রিপিট করি। মেটাফেজ পর্যায়ে এসে দুইটি মেরুর আবির্ভাব ঘটেছিল। এরপর ঘটেছিল এদের মধ্যে কি সব ক্রোমোজোমগুলো মাঝখান বরাবর চলে এসেছিল, যে অংশটির নাম দিয়েছিলাম বিষুবীয় অঞ্চল। এরপর আমি এখানে এক ধরনের বিষুবীয় অঞ্চলের মধ্যে যে ফাইবার, এই ফাইবারের নাম দিয়েছিলাম ট্রাকশন ফাইবার। এরপর আসি মাঝখান বরাবর সেন্ট্রোমিয়ার সাথে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যুক্ত যে ক্রোমোজোমগুলো দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম ক্রোমোজোম। এবং মেটাফেজের পর আমি অ্যানাফেজ পর্যায়ে এসেছিলাম। অ্যানাফেজ পর্যায়ে এসে এদের উপাদানগুলো কি হয়ে গেল, ক্রোমোজোমগুলো এদের সেন্ট্রোমিয়ার মাঝখান বরাবর ভেঙে গিয়েছিল এবং এরা যার যার মেরুর দিকে চলে এসেছিল। এবং মেরুর দিকে আসার সময় একটি সূত্র আমরা ফলো করেছি, যেখানে সেন্ট্রোমিয়ার ছিল অগ্রগামী এবং বাহুগুলো ছিল অনুগামী। তাহলে এদের উপর ভিত্তি করে আমি VLJI পড়েছিলাম এবং সবার শেষে যে পর্যায়টি আমরা পড়েছি এটি হচ্ছে ট্রাকশন টেলোফেজ। এই টেলোফেজ পর্যায়ে এসে আমরা কিন্তু আবার একটি কোষ থেকে দুইটি কোষে কি হয়ে গেল, আবির্ভাব ঘটলো এবং এদের মধ্যে পানি সংযোজন পর্যায়ে ঘটেছে। এবং এই পর্যায় শেষে আমরা কিন্তু এখনো ক্যারিওকাইনেসিসে আছি। অর্থাৎ এই ক্যারিওকাইনেসিস থেকে আবার এই কোষগুলো একটা প্লেট আকারে আবির্ভাব ঘটবে এবং এই প্লেট আকারে আবির্ভাবের আরেকটি নাম হচ্ছে সাইটোকাইনেসিস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইটোকাইনেসিস এবং এরপর হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস এবং মাইটোসিসের গুরুত্ব অথবা তাৎপর্য এরপরের ক্লাসে অবশ্যই বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। অর্থাৎ আমি আজকেই কিন্তু আমাদের ক্যারিওকাইনেসিস পর্যায়টি এ পর্যন্ত শেষ করে ফেলেছি। ধন্যবাদ।